নাফিসা মুক্তি পেয়ে হাঁপাতে হাঁপাতে গভীর শ্বাস নিচ্ছে। বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোখে জমে থাকা অশ্রু মুছে ঠোঁট চেপে ধরল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ়তার ভর দিয়ে বলে উঠল, আমি ভুল কিছু বলিনি তো ডিএসপি সাহেব। এখনো তো আপনি যেভাবে আমাকে স্পর্শ করছেন, এটার মানে কি? আর ওই রাতে আমাকে ওইভাবে স্পর্শ করার পর হুট করে চলে গেলেন কেন? 4 বছর আমাকে দূরে রাখলেন, সেই কারণই বা কি? ঘরের ভেতরের হাওয়া যেন এক মুহূর্তেই জমে গেল। কথাগুলো সাইমনের বুকের ভেতর গিয়ে বিঁধল। সে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে আছে, চোখে অবাক দৃষ্টি, মনের ভেতর তীব্র ঢেউ উঠল। এই পিচ্চি মেয়েটা যে একসময় ওর সামনে দাঁড়াতে কাঁপত, চোখে চোখ মেলাতে সাহস পেত না, আজ সেই আমাকে এইভাবে প্রশ্ন করছে। ভয় না পেয়ে সরাসরি চোখে চোখ রেখে এমন করে কথা বলছে। সাইমনের চোখ সরু হয়ে এলো, ঠোঁটে আটকে গেল অজস্র উত্তর, কিন্তু শব্দ বের হলো না। বুকের ভেতর জ্বলছে অপরাধ বোধ, ভালোবাসা আর অদৃশ্য এক টান। সাইমন কথা বলতে যাবে ঠিক সেই সময় হঠাৎ করে বাইরে থেকে কারো দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। পরিচিত কণ্ঠস্বর, যা শুনে দুজনেই যেন সিটকে চমকে সরে দাঁড়ালো। নাফিসার বুকের ধড়ফড় থামাতে চাইছে, আর সাইমন চোখের ভেতরের ঝড় লুকাতে ব্যস্ত। ঘরের ভেতরও হঠাৎ তৈরি হলো এক ধরনের অদ্ভুত পরিবেশ, যেন মুহূর্ত আগে ঝড় বইছিল এমন। এখন সেগুলো লুকানোর নীরবতা, অস্থির নিঃশ্বাস আর না বলা হাজারো প্রশ্ন ঝুলে আছে বাতাসে। সাইফান দরজার পাশে এসে ঠ্যাস দিল। তার ভুরু কুঁচকে উঠল, চোখে এক ধরনের বিস্ময়। তোমরা দুজন এখানে কি করছো? ও এসেছিল সাইমনকে খুঁজতে, মাহবুব রাশিদ ওকে পাঠিয়েছে। স্টাফ জানালো সাইমনকে ওপরে যেতে দেখেছে, তাই সাইফানও ওপরের দিকে উঠে খুঁজতে এসেছে। হালকা আওয়াজ শুনে ও ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। দরজা সামান্য ফাঁকা করে রাখা দেখেও দরজা ঠেলে ভেতরে ঢোকে। সাইমন তার স্বাভাবিক গম্ভীরতা বজায় রেখেই চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। তুই এখানে কি করছিস? সাইফান একটু হোঁচট খেল। আমার প্রশ্ন আমাকেই করছে ভাবলো। তারপর বলল, আব্বু তোমাকে খুঁজছে, এখনই নিচে যেতে হবে। তারপর নাফিসার দিকে তাকিয়ে বলল, এই ছোট, তুই এখানে কি করছিস? সবাই নিচে আছে, নিচে যা। নাফিসা শ্বাস চেপে ধরে শান্ত হতে চেষ্টা করলো। এখনো ওর শরীর কাঁপছে। নিজেকে ঠিক করে সাইফানকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই মুহূর্তে সাইমন তাকে থামালো। ও কোথাও যাবে না, তুই নিচে যা, আমি আসছি। নাফিসা অদ্ভুত দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। হঠাৎ রাগ লাগলো খুব ওর। জেদ ধরে ঠোঁট একটু চেপে সে বলল, ভাইয়া, আমি নিচে যাচ্ছি, তোমরা আসো। বলার সাথে সাথেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে জোর কদমে হেঁটে চলে গেল। সাইমন ওর যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট। সাইফান হোঁচট খেল এদের দুজনের কাণ্ড দেখে। মনে হচ্ছে এদের মধ্যে কিছু একটা হয়েছে। বিষয়টা অত পাত্তা দিল না কেন জানি। তারপর দৃষ্টি সাইমনের দিকে বুঝল। ভাইয়া, চলো তাড়াতাড়ি, অনেকক্ষণ ধরে খুঁজছি। সাইমন গম্ভীর স্বরে শুধু মাথা নাড়িয়ে হাঁটা শুরু করলো। সাইফানও ধীরে ধীরে তার পায়ের সঙ্গে পা মিলিয়ে এগোতে লাগলো। সাইফান একটা ঢোক গিলে হালকা হেসে বলল, ভাই, একটা কথা বলি? সাইমন শুধু ছোট করে উত্তর দিল, হুম। ভাই, তুমি তো 34-এ পৌঁছেছ, বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে করার কোনো নাম গন্ধ নিচ্ছ না তোমার জন্য। আমাকে কেউ বিয়েও দিচ্ছে না, সব পাপীর দল। সাইমন কোনো উত্তর দিল না। ভাইয়া, কোনো সমস্যা আছে? সাইমন হাঁটার গতি বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ল।
ভুরু কুঁচকে সাইফানের দিকে তাকিয়ে বলল, হোয়াট? সাইফান দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার মেশিনে কি কোনো সমস্যা আছে? আমাকে বলো, আমি কলিকাতা হারবাল থেকে নিয়ে আসবো। ছোট ভাই বলে আমার সামনে লজ্জা পেতে হবে না, নির্দ্বিধায় সব বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। সিরিয়াস ভঙ্গিতে বলল শেষের কথাগুলো। সাইমনের দিকে তাকিয়ে দেখলো ও চোখ ছোট ছোট করে ওর দিকেই তাকিয়ে আছে, কিছু বলছে না। সাইফান আবারও বলা শুরু করলো, নাকি তোমার মেয়েদের পছন্দ না? তুমি যে হারে মেয়েদের কাছে ঘেঁষো না ভাই, তুমি কি ছেলেদের পছন্দ করো? আমি তো হাফ লেডিসকে ভাবি বানাতে পারবো না। সাইমন শুধু দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে নিজের জুতো দ্রুত খোলার জন্য প্রস্তুত হলো। সাইফান সাইমনের জুতো খুলতে দেখে দৌড় দিল, তারপর আবার একটু এগিয়ে এসে বলল, আর একটা কোশ্চেন, ছেলে ছেলে পছন্দ করলে কেমন হয়? মানে ওরা ওই আর কি ইটিস পিটিস কেমনে করে? আর কনফিউশনে আসছি অনেক আমি, বলেই আবার দিল দৌড়। সাইমন জুতো তুলে হালকা করে ওর দিকে টান মারল, জুতো গিয়ে লাগলো একদম সাইফানের পশ্চাৎদেশে। সাইফান আহ করে উঠল, দৌড়ানো থামিয়ে দিয়ে নিজের হাত দিয়ে আঘাতের জায়গা ডলতে শুরু করলো। ভাই, আমার হট পশ্চাৎদেশে মারলে কেন? শুধু আমাকে মারলে না, আমার বইয়ের সম্পদও নষ্ট করলে। আমার শরীরের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে আমার বইয়ের হক, আর সেই জায়গায় তুমি আমাকে মারলে। সাইমন ওর ঢং দেখে ওর দিকে ধীরে ধীরে এগোতে থাকতেই সাইফান পশ্চাৎদেশে মাসাজ বন্ধ করে দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে পালালো। সাইমন হালকা রাগে বলল, এক নম্বরের বাদর লেচকাটা। নাফিসা নিচে এসে আফিয়া বেগমের পাশে দাঁড়ালো। এই মেয়ে, কোথায় কোথায় চড়ে বেড়াচ্ছিস? তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগে শান্তশিষ্ট ছিলি, আর এখন দিন দিন বাদর হচ্ছিস। আফিয়া বেগম একটু হেসে বললেন কথাটা। নাফিসা হালকা করে হাসলো। আফিয়া বেগমের হাতটা ধরে কাঁধে মাথা রাখলো। হ্যাঁ, তোমার ভালোবাসা পেয়ে আমি সত্যি বাদর হচ্ছি। সাইমন নিচে এসে নাফিসা ও আফিয়া বেগমকে এমন দৃশ্যে দেখল, কেন জানি না হঠাৎই ওর ভালো লাগা হৃদয় ভেদ করে ছড়িয়ে পড়ল। মাহবুব রাশিদ সাইমনকে দেখে এগিয়ে এসে ওর হাতটা ধরলেন। আমার সাথে এসো। সাইমন চুপচাপ কোনো কথার উত্তর দিল না। মাহবুব রাশিদ ওর হাতটা ধরে স্টেজের দিকে উঠল। বাবার কাণ্ড শুধু শান্তভাবে শান্ত চোখে দেখতে থাকলো। মাহবুব রাশিদ এবার রাইমার দিকে তাকিয়ে হেসে ইশারা করলেন স্টেজে আসার জন্য। রাইমা অদ্ভুতভাবে চারপাশে তাকালো, সব চোখ যেন তার দিকে। এবার মাহবুব রাশিদের দিকে তাকিয়ে হেসে স্টেজের ওপরে উঠে দাঁড়ালো সাইমনের পাশে। সাবিয়া খালেদ স্টেজের দিকে তাকিয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে চমৎকার হাসি দিলেন। চারপাশের সবাই আগ্রহ ভরে তাকিয়ে আছে মুহূর্তটি কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য। মাহবুব রাশিদ মাইক হাতে নিয়ে গলা খানিকটা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুশির দিনে আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ আছে। সবাই আমার বড় ছেলে সাইমন তাহের রাশিদকে চেনেন। আজকের এই অনুষ্ঠানে আমি ঘোষণা করতে চাই যে সাইমনের সঙ্গে রাইমার বিয়ের প্রক্রিয়া কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে। আর আজ আমরা এই এঙ্গেজমেন্টের আনন্দ উপভোগ বা ভাগাভাগি করছি। চারপাশে করতালিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। রাইমা খুশিতে নাজুকভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে সাবিয়া খালেদের দিকে তাকালো। এই সারপ্রাইজের কথা বলছিলেন তার আম্মু? সাবিয়া খালেদ মেয়ের দিকে তাকিয়ে আনন্দে নিজ হাত দিয়ে ফ্লাইং কিস দিল। অন্যান্য অতিথিরাও খুশিতে উচ্ছ্বাসিত হলেও পরিবারের সকলেই বিস্ময়ের মুখে তাকিয়ে আছে, কারণ কেউই এই ঘোষণা সম্পর্কে আগে কোনো কিছুই জানে না। আফিয়া বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। নাফিসার চোখ থেকে যেন হঠাৎ করেই পুরো পৃথিবী ঝাপসা হয়ে গেল।
মাহবুব রাশিদের বলা প্রতিটি শব্দ তার ভেতরের দেওয়াল ভেঙে টুকরো টুকরো করে দিল। চারপাশের শত মানুষের উপস্থিতি, আলো, সঙ্গীত সবকিছু যেন মিলিয়ে গেল অন্ধকারে। মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ ভারী পাথর চাপা দিয়ে বসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। প্রতিটি অশ্রু যেন তার ভেতরের দুঃখ, অপমান আর অসহায়তার সাক্ষী হয়ে মাটিতে পড়ছে। সে বুঝতে পারছে না নিজেকে দোষ দিবে নাকি পরিস্থিতিকে। অজানা ভয় তাকে নিঃশেষ করে দিয়েছে। সাইমন নাফিসার দিকে তাকালো। নাফিসা তাকিয়েছিল বিধায় দুজনের চোখে চোখ পড়ে গেল। সাইমন নাফিসার দিকে নাফিসার চোখের পানি দেখে ওর বুকের যন্ত্রণা শুরু হলো। নাফিসা এক মুহূর্ত কাঁদতে কাঁদতে থেমে গেল যেন। নিজের চোখের পানি এক হাত দিয়ে মুছতে মুছতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে গেল। সাইমন নাফিসার সিঁড়ি দিয়ে ওপরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, চোখে অদ্ভুত এক উষ্ণতা আর ক্ষোভের মিশ্রণ। হঠাৎই মাথায় এলো নাফিসার কান্নার কারণটা ঠিক কি। দাঁতে দাঁত চেপে রাগ আর হতাশার মিশ্রণে মাহবুব রশিদের দিকে তাকালো। আমার অনুমতি না নিয়ে আপনাকে আমার লাইফের এত বড় একটা ডিসিশন কে নিতে বলেছে? সাইমন কণ্ঠে কঠোরতা আর ব্যথার স্বর মিশিয়ে বলল। মাহবুব রাশিদ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে বলেন, ভুলে যেও না আমি তোমার বাবা। তোমার লাইফের ডিসিশন নেওয়ার অধিকার সবসময় আমার আছে। সবসময় তোমার মতো মত চলবে না। সাইমনের চোখে রাগের ঝলক আরো বৃদ্ধি পেল। দাঁতের উপরে দাঁত চেপে ঘাড়ের রক্ত সঞ্চালনের মতো উত্তেজনা ধরে ধরে বলে উঠল, আপনি যেগুলো বললেন সেগুলোর কিছুই হবে না। সবাইকে এখনই জানিয়ে দাও কোনো বিয়ে হবে না। কণ্ঠে এমন দৃঢ়তা যে চারপাশে থাকা সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আমি যখন ডিসিশন নিয়েছি এই বিয়ে হবে, তোমার সব কথা শুনতে আমি বাধ্য নই। মাহবুব রাশিদ জেদ ধরে বলল, নিজের সিদ্ধান্তে অটুট। সাইমনের রাগের ঢেউ আরো দৃঢ় হলো। স্টেজের পাশে থাকা ফুলের টবটি হাতে তুলে এক আছাড়ে ভেঙে চিল দিয়ে ফেলে দিল। সাদা লাল ফুলের পাপড়িগুলো চারপাশে ছড়িয়ে পড়ল। চারপাশে থাকা অতিথিরা তার দিকে তাকিয়ে রইল। বাড়ির সবাই ভয়ে ভয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে। কেউ সাহস করতে পারছে না, কারণ সবাই জানে কোনো দিন কেউ সাইমনের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপানোর চেষ্টা করে, আর সাইমন সেটা কখনো মানবেই না। কাজ সারছে। হঠাৎ সাইফান মুখ খুলল। স্বরটা হালকা হলেও কণ্ঠে বিস্ময় আর উত্তেজনার মিশ্রণ। জারিন আর রিশা পাশেই দাঁড়িয়ে আছে। রিশা সাইফানের দিকে হালকা হাত রাখে, কৌতূহল কণ্ঠে এবং উত্তেজনার স্বরে বলে, ভাইয়া এবার কি হবে? কি আর হবে, যা হওয়ার তাই হবে, শুধু দেখতে থাক। আব্বুর খেয়ে দেয়ে কাজ পাইল না, ভাইয়াকে না বলে এত বড় একটা ডিসিশন নিয়েছে, তাও আবার সবার সামনে অ্যানাউন্সও করে দিল। এর সাইড ইফেক্ট তো পেতেই হবে। সাইফানের চোখে নরম হাসি, হালকা ঠোঁটে উত্তেজনা। ঠিক বলেছ, তাও আবার রাইমা আপুর সাথে। আই ডোন্ট লাইক হার। রিশা মুখ ঘুরিয়ে বলল, ঠিক কথা বলেছিস, এতদিন পর একটা একেবারে। আব্বু খেয়ে দেয়ে কাজ পায়নি, তাই রাম ছাগলের সাথে ভাইয়ার বিয়ে ঠিক করলো। সাইফান নাক সিটকিয়ে কথাটা বলল। আফিয়া বেগম আর মঈন রাশিদ একসাথে এগিয়ে গেল সাইমনের দিকে। দুজনে মিলে চেষ্টা করছে সাইমনকে থামাতে। সাইমন প্লিজ, এখানে অনেক মানুষ আছে, শান্ত হও। মঈন রাশিদের কণ্ঠে কোমলতা মিশিয়ে বলল, ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে কথা বলা হবে, এখন শুধু শান্ত হও। সাইমন দাঁতে দাঁত চেপে উত্তেজিত কণ্ঠস্বর কমিয়ে বাবার দিকে তাকালো। তোমার ভাইয়ের ভাবা উচিত ছিল সেটা।
আমাকে না বলে সবার সামনে এভাবে অ্যানাউন্স করার আগে। আফিয়া বেগম সাইমানের কাঁধে হাত রাখে, হালকা করে মাসাজ করতে থাকে যাতে করে ওর নিঃশ্বাসের উত্তেজনা কমাতে পারে। প্লিজ দেবু, শান্ত হও আব্বু, শান্ত হও। যাও, ওপরে যাও, আমি সব দেখছি। সাইমান মাহবুব রাশিদের দিকে চুপচাপ তাকিয়ে নিজের ক্ষোভ ঝাড়ছে। মাহবুব রাশিদ ওর দিকে তাকিয়ে ভুরু কুঁচকাল। সাইমান রেগে ওপরের দিকে চলে গেল। আফিয়া বেগম দাঁতে দাঁত চেপে মাহবুব রাশিদের দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস ঢোকায় ঢোকায় প্রবাহিত হচ্ছে, হালকা ঘাম চুলের সিংহলয় ভিজিয়ে গেছে। মাহবুব রাশিদ চুপ করে দাঁড়িয়ে আছে। রাইমা সাইমানের এমন রিয়াকশন দেখে ভয় পেয়ে তখন ও সাবিহা খালেদের পেছনে গিয়ে ছুটে জড়িয়ে ধরেছে। কান্না করেই যাচ্ছে এখনো পর্যন্ত। সাবিয়া খালেদ ওকে শান্ত করার চেষ্টা করলো। হালকা হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। চারপাশের পরিবেশ থমথমে হয়ে গেছে। যারা অতিথি হিসাবে এসেছিল তারা কিছুক্ষণ আগে পর্যন্ত হাসি খুশি কথা বলছিল, কিন্তু এখন শোক এবং বিস্ময়ের মিশ্রণে নিস্তব্ধ। অল্প সংখ্যক অতিথিরা এসেছিল যদিও বা, এখন সবাই একে অপরের দিকে তাকিয়ে ক্ষুদ্রভাবে আলোচনা শুরু করেছে। তাহমিদ ইকবাল ও রাজীব একে অপরের দিকে তাকিয়ে ভুরু নাড়িয়ে প্রশ্ন করল, এক্স্যাক্টলি কি হলো? তাহমিদ ইকবাল হালকা হাসি দিয়ে বলল, বুঝেছ, মাঝে মাঝে এমন সিচুয়েশন আসা দরকার আমাদের ভেতরের মনোভাবটা বোঝার জন্য। রাজীব মাথা চুলকালো, অল্প হতাশায় বলল, ঠিক বুঝলাম না স্যার, কি বললেন? ইকবাল হাসল না, ভুরু কুঁচকে বলল, সাইমন তোমার ওপর এমনি রাগ করে না, বুঝেছ? রাজীব, তুমি সত্যি একেবারে আলাদা একটা আস্ত বলদ। রাজীব অসহায় দৃষ্টিতে তাহমিদ ইকবালের দিকে তাকালো। গার্লফ্রেন্ড, মা, আর এবার তাহমিদ ইকবালও। সবাই এক কথাই বলে কেন? আর সাইমন তো ঠিক একই কথা বলে সব সময়। নাফিসা নিজের ঘরে এসে ওপর হয়ে শুয়ে আছে বিছানার ওপরে, অশ্রু বিসর্জন দিচ্ছে। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে ভাবল সাইমন এসেছে। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু পেছনে ঘুরে দেখল রিয়াদ। মুখটা মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল, চোখে আতঙ্ক জমে উঠল। আপনি আপনি এখানে কেন? আর দরজা বন্ধ করলেন কেন? রিয়াদ ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল। আরে বিয়ান, এত স্যাড স্যাড মুখ কেন? দরজাটা বন্ধ করেছি কারণ তোমার সাথে এখনো অনেক হিসাব বাকি আছে। নাফিসা দাঁড়িয়ে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এই রুম থেকে বেরিয়ে যান এখনই, না হলে আমি। কি করবে? চিৎকার? রিয়াদ অট্ট হাসি দিয়ে কাছে এগিয়ে এলো। করো, যত খুশি করো, সবাই নিচে ব্যস্ত, তোমার চিৎকার কেউ শুনবে না। নাফিসা ভয়ে ভয়ে ভেতরে ভেতরে যেন জমে যাচ্ছে। ও পিছু হাঁটতে লাগলো। রিয়াদ প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে ও আরো এক ধাপ পিছিয়ে যায়। এগোচ্ছেন কেন? থামুন। নাফিসার স্বর কেঁপে উঠল। পিছিয়ে যেতে যেতে হঠাৎ বিছানার সাথে ধাক্কা খেল। ভারসাম্য হারিয়ে পড়ে গেল নরম বেডের ওপর। চোখ ভিজে উঠল কান্নায়। রিয়াদ ধীর পায়ে কাছে আসছে, তার দৃষ্টি নাফিসার অসহায় চেহারায় গেঁথে আছে। নাফিসা দুই হাত সামনে তুলে মিনতি করল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। চোখ দিয়ে টলমল করে পানি গড়িয়ে পড়ছে, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। রিয়াদ আরেকটু ঝুঁকে এলো, তার ঠোঁটে বিদ্রূপের হাসি। আজ কেউ তোমাকে বাঁচাতে আসবে না, বুঝলে? নাফিসা গলা ফাটিয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু আতঙ্কে স্বর আটকে গেল। শুধু কান্নার শব্দ বেরিয়ে আসছে। ও বিছানার এক কোণে গুটিয়ে যেতে চাইল, কিন্তু চারপাশের দেওয়াল যেন কোথাও পালানোর রাস্তা নেই। রিয়াদ এক টান দিয়ে নাফিসার শাড়ির আঁচল সরিয়ে দিল। নাফিসা ছাড়া পাওয়ার জন্য ক্রমাগত নিজের হাত পা নাড়াচ্ছে। রিয়াদ এবার ওর হাত দুটো চেপে ধরে কসরত করে বাকি শাড়িটা খুলে এক টান দিয়ে নিচে ফেলে দিল। নাফিসার চোখ লাল, ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। হাত সামনের দিকে দিয়ে জড়িয়ে ধরে নিজেকে ঢাকছে। প্রতিটি নিঃশ্বাস যেন কম্পনের সঙ্গে মিলছে। বুক উঠে পড়েছে।
পায়ের তলায় জমে থাকা শক্তি, ভয় ও আতঙ্কের মাঝে মিলিয়ে যাচ্ছে। ওর শাড়ির আঁচল সামান্য গলায় জড়ানো, কিছু অংশ বিছানার পাশে পড়ে আছে ভগ্নাংশিক অযত্নে। দরজার বাইরে সাইমন দাঁড়িয়ে আছে। ও নাফিসার কাছেই আসছিল। দরজার কাছে আসতেই নাফিসার চিৎকার শুনে নিস্তব্ধ মনেও হৃদয় দ্রুত ধড়ফড় করছে। ভেতরের কণ্ঠস্বর তাকে জানান দিচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে ছুটল। ঘরে গিয়েই দ্রুত হাত চালিয়ে ড্রয়ারটার দিকে, যেখানে সে নাফিসার এক্সট্রা চাবি রেখেছিল। ঝটপট চাবিটা তুলে নিয়ে দ্রুত নাফিসার রুমের দিকে ছুটল আবার। তারপর কাঁপা কাঁপা হাতে লকটা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই চোখে পড়ল নাফিসার বিধ্বস্ত শরীর। তার চোখ লাল, কান্না থেমে নেই, শাড়ি এক পাশে ঝুলছে, হাতে আতঙ্কে দুই হাত সামনে তুলে রেখেছে। রিয়াদ ধীরে ধীরে এগোচ্ছে। নাফিসার শরীর ক্রমশ কাঁপছে। সে পিছু হটছে, হাত সামনের দিকে বাড়িয়ে নিজেকে ঢাকতে চেষ্টা করছে। সাইমন চোখ লাল টকটকে হয়ে উঠল। মনে হচ্ছে চোখের ভেতর থেকে আগুন ঝরে পড়বে। এক মুহূর্তও সময় নষ্ট করলো না। এগিয়ে গিয়ে দুই হাতে রিয়াদের কাঁধের ওপরে থাবা বসিয়ে এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। রিয়াদ চমকে উঠল। ওর গায়ে কেউ হাত দেওয়ায়, কিন্তু প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। তার আগেই নিজেকে মেঝেতে আবিষ্কার করলো। চেষ্টা করলো উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু সাইমন এগিয়ে এসে ওর পেটের ওপরে বসে ক্রমাগত ওকে ঘুষি মারতে থাকলো। ওর হাতটা ধরে দমড়িয়ে দিল। মট করে শব্দ হলো, সাথে সাথে রিয়া জোরে চিৎকার দিয়ে উঠল। সাইমনের ভেতর মনে হচ্ছে যেন হিংস্র হিংস্র পশু এর আত্মা ঢুকে গেছে। ক্রমাগত রিয়াদকে মেরেই যাচ্ছে। প্রতি আঘাতের সঙ্গে সঙ্গে তার শরীর বেহাল হয়ে পড়ছে। নাফিসা তাড়াহুড়ো করে উঠে নিজের শাড়ি ঠিক করলো, গায়ের ওপরে জড়িয়ে ধরলো। চোখে পানি, ঠোঁট কাঁপছে, বুক দ্রুত ওঠানামা করছে। সাইমন ক্রমশ রিয়াদকে আঘাত করছে। প্রতিটি আঘাতের সঙ্গে তার গলা থেকে বেরোচ্ছে, ইউ বাস্টার্ড, হাউ ডিয়ার ইউ টাচ হার, ডোন্ট ইউ হ্যাভ কাম নিয়ার হার অ্যাগেইন, ইউ ব্লাডি ফুল। সাইমন হঠাৎ মারা থামিয়ে দিয়ে ঘরের চারপাশ তাকায়, চোখে আগুন। ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফুলদানি তার নজর কাড়ল। উঠে গিয়ে ফুলদানিটা হাতে তুলে নিয়ে রিয়াদের মাথার উপরে একটা বাড়ি দিল। রিয়াদ চিৎকার করে উঠল মাথায় হাত দিয়ে। রক্ত ভিজে উঠেছে তার সমস্ত মাথা। নাফিসা এটা দেখে নিজের মুখটা চেপে ধরল, চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেছে, শুধু কান্নার শব্দ বের হচ্ছে। সাইমনের এতেও যেন মনে হয় নিজেকে শান্ত করতে পারল না। আবার এদিকে ওদিকে তাকিয়ে নজর পড়ল কাচের ফুলদানির ভাঙা অংশের দিকে। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে সেটা নিজের হাতে তুলে নিল। তারপর রিয়াদের বুকের ওপরে আঘাত করতে নিলে পেছন থেকে নাফিসা সাইমনকে জড়িয়ে ধরল। ভয় ও ত্রাণের মিশ্রণ যেন অনুভব করছে। ধীরে ধীরে আরো নিজের সাথে জড়িয়ে নিল। কাঁপছে, চোখে পানি ঝরছে, পুরো শরীর ক্রমাগত কাঁপছে। ওর নিঃশ্বাস আটকে যাচ্ছে, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে। সাইমন থেমে গেল। নিজের হাতে থাকা কাচের ফুলদানির ভাঙা অংশ দূরে টান মেরে ফেলে দিল। ধীরে ধীরে নাফিসার হাত নিজের পেটের ওপর থেকে সরিয়ে সামনের দিকে ঘুরে নাফিসাকে নিজের বুকের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরল। নাফিসার চোখে পানি এখনো ঝরছে, ঠোঁট লাল। নিজের বুকের থেকে নাফিসাকে তুলে দুই হাতে তালুর সাহায্যে ওর গাল দুটোকে আগলে নিল। পুরো মুখ জুড়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো, কপালে, গালে, পুরো মুখ। নাফিসার পুরো মুখ ভিজে উঠেছে সাইমনের দেওয়া চুম্বনে। সাইমন কিছুক্ষণ থেমে নাফিসার চোখে চোখ রেখে ধীরে ধীরে ঠোঁটে একটা শুকনো চুমু দিল। তারপর গতিতে আবারও আঁকড়ে ধরলো অধর জোড়া। একটি দীর্ঘ আবেগপূর্ণ চুমু। ভয়, রাগ, নিরাপত্তা, ভালোবাসা সব মিশ্রিত। নাফিসার চোখটা শক্ত করে বন্ধ করে রেখেছে, বুক ওঠানামা করছে।
শ্বাস যেন বুকের ভেতরেই আটকে যাচ্ছে। শরীরের প্রতিটি রন্ধ্রে অদ্ভুত এক শিহরণ, ভয় আর অচেনা অনুভূতির মিশ্রণে ভেতরটা কেঁপে উঠছে। সাইমনের ঠোঁটের ছোঁয়া, প্রতিটি চুম্বনে শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে। আবার ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে ভয়, নিরাপত্তা আর ভালোবাসা একসাথে মিশে গিয়ে ওকে গ্রাস করছে। সাইমন যেন উন্মাদের মতো নিজের কাজে লিপ্ত, এক মুহূর্তও থামছে না। তার প্রতিটি নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখে এসে লাগছে। নাফিসা অসহায়ভাবে চোখটা বন্ধ করে সব অনুভব করছে। ওইদিকে রিয়াদ মেঝেতে পড়ে আছে, সামনে তাকিয়ে শুধু সাইমনের বিশাল দেহটাই দেখতে পাচ্ছে। সাইমনের উচ্চতা আর শক্ত শরীরের আড়ালে নাফিসার ছোট্ট দেহটা পুরোপুরি ঢাকা পড়েছে। তাই রিয়াদ বুঝতেই পারছে না ওরা ঠিক কোন অবস্থাতে আছে। এই সুযোগে রিয়াদ নিজের ক্ষতবিক্ষত শরীরটাকে কষ্ট করে তুলে ধরল। বুক ওঠানামা করছে যন্ত্রণায়, তবুও বাঁচার জন্য উঠে দাঁড়াতে চাইল। ধীরে ধীরে শরীরটাকে ঘুরিয়ে হোঁচট খেতে খেতে পালানোর চেষ্টা করলো। কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ ভাঙা কাচের ফুলদানির টুকরোটা ওপর পা পড়ে গেল। মুহূর্তে চিৎকার করে উঠল, আহ! রক্ত গড়িয়ে পড়ছে পায়ের আঙ্গুল বেয়ে। রিয়াদ যন্ত্রণায় পা চেপে ধরল। হঠাৎ চিৎকারের শব্দে সাইমন হঠাৎ হুঁশে ফিরল। নাফিসার অধর জোড়া ছেড়ে দিয়ে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দিল নাফিসাকে। বুক ওঠানামা করছে বড় বড় শ্বাসে। লাল চোখে পেছনে ফিরে তাকাতেই রিয়াদকে দেখতে পেল। মুহূর্তেই মাথায় আবারও রক্ত উঠে গেল। নাফিসা নিজের নিঃশ্বাস সামলাতে পারছে না, শরীরের ভেতর দম যেন আটকে গিয়েছিল। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে। অবশেষে সাইমন ঝাঁকুনি দিয়ে তাকে সরিয়ে দিতেই হঠাৎ মুক্তি পেয়ে গলা দিয়ে বের হলো হাওয়া। গভীর নিঃশ্বাস টেনে বুক ফুলিয়ে আবারও বাঁচার চেষ্টা করছে। তারপর চোখ পড়ল সাইমন ঝড়ের বেগে রিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখে আগুন, দাঁতে দাঁত চেপে ফেলেছে। সাইমন রিয়াদের কাছে গিয়ে এক ঝটকায় ওর শার্টের কলারটা চেপে ধরল। শক্ত হাতে টেনে তুলতেই রিয়াদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। আর কোনো কথা নয়। মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ওকে জোরে টানতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে যেন আগুন জ্বলতে থাকা সিংহ এগিয়ে চলেছে। নাফিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, ভয় আর অবিশ্বাসে। শরীর আবারও কেঁপে উঠল। মুহূর্তেই শাড়ির আঁচল বুকের ওপরে গুছিয়ে নিল, কাপড় ঠিক করে নিজের শরীরটা ঢাকলো। তারপর চোখ ভিজে উঠল অশ্রুতে। তবুও কাঁপতে কাঁপতে কয়েক কদম ছুটে গেল সাইমনের পেছনে। সাইমন এক টানা টেনে টেনে রিয়াদকে সিঁড়ির দিকে নিয়ে এলো। রিয়াদ গোঙাচ্ছে, হাত পা ছুঁড়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সাইমনের হাতের শক্তি সামনে সব বৃথা। ধাপ ধাপ শব্দে সিঁড়ি বেয়ে নেমে আসছে দুজন। চারপাশের ঘর স্তব্ধ, শুধু রিয়াদের কাতর চিৎকার আর সাইমনের ভারী শ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। নাফিসা পেছন পেছন দৌড়াচ্ছে, বুক ওঠানামা করছে, নিঃশ্বাস কাঁপছে, তবুও থামছে না। হঠাৎ সাইমন রিয়াদকে টেনে নিয়ে নিচে এসে সবার সামনে এক প্রচণ্ড ধাক্কায় মেঝেতে ছুঁড়ে ফেলল। ধাম শব্দে পুরো হল ঘর মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। অতিথিরা, আত্মীয় স্বজন, যারা এখানে শকে ডুবেছিল, সবাই হঠাৎ করেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাতাস জমে গেল, চারপাশে নিস্তব্ধতা। শুধু রিয়াদের গোঙানি আর সাইমনের তীব্র শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। শিরিন করিম ছেলের অবস্থা দেখে মুহূর্তের জন্য যেন নিথর হয়ে গেলেন। চোখের সামনে রিয়াদের সারা শরীর রক্তে ভিজে আছে। বুক কেঁপে উঠল। এক চিৎকার দিয়ে তিনি দৌড়ে গেলেন ছেলের দিকে। হাঁটু গেড়ে বসে রিয়াদের মাথাটা নিজের কোলের ওপরে তুলে নিলেন। তার হাত কাঁপছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে। রিয়াদ, আব্বুরে, চোখ খোলো, কিছু বলো। ক্রমাগত কান্নায় তার কণ্ঠ গলগল করে বেরোচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু শিরিনের বুক ফাটা আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ছে। এহসান করিম আর রাহুলও ছুটে গেলেন ওর কাছে। দুজনেই হাঁপাচ্ছে, নিঃশ্বাস ভারী। রাহুল রিয়াদের রক্তাক্ত শরীর দেখে দাঁত চেপে ধরল, চোখ জলজল করছে ক্রোধে।
মুহূর্তেই উঠে দাঁড়িয়ে এক ঝটকায় গিয়ে সাইমনের মুখে ঘুষি বসিয়ে দিল ধড়াস। সাইমনের মুখ পাশ ঘুরে গেল, ঠোঁট থেকে রক্ত বেরিয়ে এলো, কিন্তু রাহুল আরেকটা ঘুষি মারার আগেই বজ্রের মতো শক্ত হাতে সাইমন তার হাতটা চেপে ধরল। শ্বাস ভারী, চোখ লাল, কণ্ঠে বরফের মতো ঠান্ডা হুমকি ছুড়ে দিল, আজ তুমি যেই ভুল করো না কেন সেটা তুমিই করেছ, কিন্তু পরের বার আমার ওপর হাত তোলার সাহস করার আগে দুবার ভেবে নিও। রাহুলের চোখে ক্রোধ দাউ দাউ করে জ্বলছে, বুক ওঠানামা করছে, কপালে ঘাম। সাইমনের দৃঢ় শক্তি আর তার দম বন্ধ করা কথাগুলো বাতাসে যেন কম্পন ধরিয়ে দিল। এহসান করিম এই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারল না নিজেকে। তিনি রিয়াদের পাশে বসা থেকে দাঁড়িয়ে উঠলেন। তার মুখ লাল হয়ে উঠেছে রাগে, চোখে রক্ত চেপে উঠেছে, বুকের ভেতর থেকে গজরানো কণ্ঠ বেরিয়ে এলো, হাউ ডিয়ার ইউ রাইজ ইউর হ্যান্ড অন মাই সন। আমার ছেলের গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো তোমার? হলঘর তীব্র নিস্তব্ধতা, শিরিনার কান্না, রিয়াদের ক্ষীণ গোঙানি আর সাইমনের বুক থেকে বেরোনো গর্জন, সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তেই আরো ভারী হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, মুহূর্তের জন্য যেন সময় থমকে গেছে। সবার চোখ এখন একই দিকে, সাইমন, এহসান করিম আর রাহুলের সেই বিস্ফোরক ঘন সংঘর্ষের দিকে। আফিয়া বেগম মুখে হাত চাপা দিয়ে তাকালেন সাইমনের দিকে, চোখ ভরা বিস্ময় আর আতঙ্কে তার ঠোঁট কেঁপে উঠছে। পাশে দাঁড়িয়ে থাকা ইমা বেগম আর বিলকিস আরা একে অপরের দিকে তাকিয়ে স্তব্ধ, কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। হল ঘরের অন্য পাশে রিদওয়ান, আবির, সাইফান, রুহি, জারিন আর রিশা সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে বিস্ময়, অবিশ্বাস। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত পরিবেশ ছিল উৎসবের আবহ, আর এখন যেন যুদ্ধক্ষেত্র। রুশনা দ্রুত রাহিল আর ছোট্ট মিষ্টিকে নিয়ে সরে গেল পাশের দিকে। শিশুদের এমন দৃশ্যের মধ্যে রাখা যায় না, এটাও ভালোভাবে ও জানে। তার হাত কাঁপছে, কিন্তু দৃঢ়ভাবে বাচ্চাদের বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রিদওয়ান অবিশ্বাসে ভরা স্বরে বলে উঠল, এই দা ভাই, এই বেয়াদবটার এই হাল করলো কেন রে? তার কণ্ঠে বিস্ময় আর অস্বস্তির মিশেল। রিশা ঠোঁট কামড়ে হালকা বিদ্রূপ করে বলল, ঠিক আছে, বেয়াদবটার খুব চুলকানি উঠেছিল, তাই ভাইয়া মনে হয় ধরে চুলকানির মলম দিয়ে দিয়েছে। চুলকানি অল্প থাকতে থাকতে মলম দিয়ে দেওয়াই উচিত, না হলে এটা সব সময় এক সময় যেন চুলকাতে চুলকাতে ঘায়ে পরিণত হয়। কথাটা বলে সে মুখটা নামিয়ে ফেলল, কিন্তু চোখের কোণে স্পষ্ট আতঙ্ক। এই সময় হঠাৎ জারিন চারপাশে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, ওয়েট, নাফিসা কোথায়? মুহূর্তেই সবাই যেন চমকে উঠল, একসাথে অনেকগুলো কণ্ঠ মিশে গেল, হ্যাঁ তাই তো, নাফিসা কোথায়? চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। চোখের দৃষ্টি বারবার সিঁড়ির কোণা আর দরজার দিকে ঘুরছে। নিঃশ্বাসের শব্দ আরো ভারী, যেন বাতাসে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সাইফানও সমানে দাঁতে দাঁত চেপে কণ্ঠ উঁচু করে বলল, বিষয়টা কি? তোরা ছোটুকে খুঁজছিস কেন? ওর সাথে রিয়াদের কি সম্পর্ক? আসল কারণটা বলতো। তার কণ্ঠে ছিল এক ধরনের তীক্ষ্ণ সন্দেহ। আবির ততক্ষণে আরো বেশি উত্তেজিত হয়ে গেছে, বুক ওঠানামা করছে দ্রুততার ছন্দে। সে বলে উঠল, হ্যাঁ, নাফিসার সাথে রিয়াদের কানেকশন কোথা থেকে আসছে, আর এই রহস্যটা কি? রুহি এবার ওদের তিনজনের দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, এই, তোরা কি লুকাচ্ছিস? বলতো, তোরা আগেই সব জানিস তাই না? কি হয়েছে সব বল। বাতাসে যেন ফিসফিস আওয়াজ জমে উঠল, একটা টান টান উত্তেজনা সবার ভেতরে ছড়িয়ে পড়েছে। হঠাৎই সিঁড়ির কাছে দাঁড়ানো একটা পরিচিত ছায়া চোখে পড়ল, ওই তো নাফিসা। সবাই একসাথে তাকালো। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছে নাফিসা, চুলগুলো এলোমেলো, শাড়ি অগোছালো, মুখ ফ্যাকাশে। তার বুক ওঠানামা করছে দ্রুত, চোখে লজ্জা, ভয় আর অসহায়তার মিশ্রণ। দৃশ্যটা দেখে সবাই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল।
তারপর হঠাৎ ভাঙা স্রোতের মতো সবাই দৌড়ে গেল ওর দিকে। আবির সামনে এগিয়ে এসে একেবারে গলা শুকিয়ে ঢোক গিলল। মনে মনে শুধু প্রার্থনা করছে, না, যা ভাবছি তা যেন না হয়, তা যেন না হয়। নাফিসার দিকে একজন একজন করে ভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? দাভাই রেগে গেছো কেন? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? শব্দের ঝড় যেন নাফিসার চারপাশে ঘিরে ধরল। ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলেন মাহবুব রাশিদ ও মঈন রাশিদ। মঈন রাশিদ এগিয়ে গিয়ে দৃঢ় হাতে সাইমানের কাঁধে হাত রাখলেন। বুকের ভেতর থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে তার। মাহবুব রাশিদ স্থির দৃষ্টিতে তাকালেন সাইমানের চোখের দিকে। চারপাশের কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। কণ্ঠে শান্ত স্বর, কিন্তু ভেতরে স্পষ্ট ঝড়। ওকে মারার কারণটা কি? একটা প্রশ্ন, কিন্তু তার ভারী ওজন যেন চারপাশের বাতাসটাকে জমাট বেঁধে দিল। এহসান করিম দাঁত চেপে চোখে রক্ত উঠে গর্জে উঠলেন। তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল চারপাশে। মাহবুব, তোর ছেলে আমার ছেলেকে মেরে আধমরা করে ফেলেছে, রক্তাক্ত করেছে, আর তুই শান্তভাবে দাঁড়িয়ে তোর ছেলেকে প্রশ্ন করছিস কেন মারলো? এটাই কি তোর ন্যায়? তার বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। শিরার ভেতর রক্ত যেন ফুটছে। চারপাশে উপস্থিত সবাই এহসানের রাগে যেন থমকে গেল। মাহবুব রাশিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন এহসানের চোখে। চারপাশের উত্তেজিত কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। তার ঠোঁটে শান্ত অথচ দৃঢ় শব্দ ভেসে এলো, আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি এহসান। সে কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে না, এমনকি কারোর খারাপ লাগবে এমন কথা বলাটাও তার স্বভাবে নেই। নিশ্চয় রিয়াদ এমন কিছু করেছে যার শাস্তি হিসাবে আমার ছেলে তাকে এই অবস্থায় এনেছে। কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো নীরবতা ভেদ করে বেরিয়ে এলো। সাইমন নিঃশব্দে বাবার দিকে তাকালো। চোখে এক অদ্ভুত ঝড়, কিন্তু ঠোঁটের কোণে শব্দ নেই। এহসান করিম এবার পুরোপুরি তেতে উঠলেন। হাত কাঁপছে ক্রোধে। তিনি চিৎকার করে উঠলেন, কি এমন অন্যায় করলো তাই বলে আমার ছেলেকে মেরে আধমরা করে দেবে? এটাই নাকি তোর ন্যায় বিচার? মাহবুবের দৃষ্টি এহসানের চোখে গেঁথে রইল। শান্ত কণ্ঠে জবাব দিলেন, সেটা তোর ছেলেকে জিজ্ঞেস করে এহসান। আমি আমার ছেলেকে ভালোভাবেই চিনি। তারপর সাইমনের দিকে ঘুরে দাঁড়ালেন, গলায় দৃঢ়তার সাথে বলেন, ঠিক কি হয়েছে খুলে বলো। তুমি একজন আইনের লোক, তোমার কাজ ছিল শান্ত মাথায় সমাধান করা, এসব মারামারি নয়। হল ঘরের বাতাস যেন জমাট বেঁধে গেল। সবার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সবাই সাইমনের দিকে তাকালো আসল কাহিনী জানার জন্য। সাইমনের চোখ রিয়াদের দিকে গেল। আগুনের মতো লাল চোখে সে চিৎকার করে উঠল। গলায় কাঁপা কাঁপা শব্দ ছুটে এলো, ওই আমার পিচ্চি পুতুলটাকে ছুঁয়ে দুঃসাহস করেছে। ওই অভিশপ্ত নোংরা শয়তান ওর গায়ে হাত দিয়েছে। ওকে আমি আজ এখানেই মেরে ফেলবো, এখনই। শব্দগুলো বজ্রের মতো প্রতিধ্বনিত হলো চারপাশে। সাইমন হঠাৎ ঝাঁপিয়ে পড়ল রিয়াদের দিকে। চোখে খুনের আগুন, চারপাশে হাহাকার। মঈন রাশিদ আর সাইফান দৌড়ে গিয়ে দুই দিক থেকে সাইমনকে চেপে ধরল। ওর বিশাল দেহকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব হয়ে উঠল। ওর ভেতর মনে হচ্ছে কিছু ভর করেছে। দুজন মিলে হিমশিম খাচ্ছে সামলাতে। দুজনের হাত কাঁপছে, বুক ধপধপ করছে তীব্র চাপে। মাহবুব রাশিদ ভুরু কুঁচকে সাইমনের দিকে তাকালেন। কণ্ঠ ভারী হয়ে উঠল, পিচ্চি পুতুলটাকে? কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ ভিড়ের মধ্যে রিসা এক পা করে এগিয়ে এলো। গলায় কাঁপা কাঁপা স্বর, কিন্তু দৃঢ়তা আছে। বড় আব্বু, পিচ্চি পুতুলটা হচ্ছে নাফিসা। রিয়াদ 4 বছর ধরে নাফিসার পেছনে লেগেছিল, সব সময় বিরক্ত করত, কিন্তু এবার তো সীমা ছাড়িয়ে গেছে। নাফিসার সাথে জোর করে রেপ করার চেষ্টা করছিল। দাভাই সময় মতো না এলে। তার গলা ভারী হয়ে এলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, তবুও দাঁতে দাঁত চেপে শেষ কথাটা ছুঁড়ে দিল, এটা স্বাভাবিকই তো ভাইয়ার এইভাবে রিয়াক্ট করা। ওই শয়তানটার সাথে এমন না করলে আর কিভাবে শিক্ষা হতো?
কথাটা ভিড়ের মধ্যে গর্জনের মতো করে বাজলো। অনেকেই বিস্ময়ে স্তব্ধ। আফিয়া বেগম দাঁড়ানো অবস্থায় কেঁপে উঠলেন। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দৌড়ে গিয়ে নাফিসাকে বুকে জড়িয়ে ধরলেন। দুই হাতে মুখ ধরে বারবার চুমু দিচ্ছেন। বুক ভেঙে যাচ্ছে কান্নায়। মা, মা আমার, তোকে আমি সামলাতে পারলাম না, তোকে আমি আগলে রাখতে পারলাম না। আমি কি তবে তোর মা হয়ে উঠতে পারিনি? আমাকে ক্ষমা করে দে মামুনি। অশ্রু টপ টপ করে পড়ছে আফিয়ার চোখ থেকে। নাফিসা হঠাৎ বুক কেঁদে ভেঙে কেঁদে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে আঁকড়ে ধরল। মামুনি। হল ঘরের নিস্তব্ধতায় এবার কান্নার শব্দে ভরে উঠল। কিন্তু এহসান করিম আবার দাঁড়িয়ে উঠলেন, চোখ লাল, কণ্ঠ গর্জে উঠল। আমি মানি না, আমার ছেলে এরকম না। আমি আমার ছেলেকে চিনি, নিশ্চয়ই ওই মেয়েরই দোষ আছে। রাহুল চুপ করে দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না রিয়াদ এমন কিছু করতে পারে। শিরিনা করিমও এবার ছেলের কথা মাথা কোলেতে নিয়ে কান্না ভেজা স্বরে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না। এই মেয়েই সব দোষের গোড়া। আমার ছেলেকে ফাঁসিয়েছে আমার রিয়াদ। ছেলের বুকের ওপরে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন। তার কণ্ঠ ফেটে যাচ্ছে, চোখ রক্তাক্ত হয়ে উঠছে কান্না আর রাগে। এই মুহূর্তে সুযোগ পেলে যেন হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না। এই মেয়েই সব দোষের গোড়া। আমার ছেলেকে ফাঁসিয়েছে আমার রিয়াদ। ছেলের বুকের ওপরে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন। তার কণ্ঠ ফেটে যাচ্ছে, চোখ রক্তাক্ত হয়ে উঠছে কান্না আর রাগে। এই মুহূর্তে সুযোগ পেয়ে সাবিহা খালেদ এগিয়ে এলো। অনেকক্ষণ ধরে সে চুপচাপ ছিল। এবার দাঁড়িয়ে কণ্ঠ উঁচু করে বলল, তোমরা সবাই আগে থেকেই জানো এইসব মেয়েরা, এরা বড়লোকের ছেলেদেরকে উস্কানি দেয়। পরে যখন কিছু হয় তখন নিজেদের নির্দোষ সাজায়। সবই ধান্দা। নাফিসা অপমানে মাথা নিচু করে ফেললে। চোখ দিয়ে ক্রমাগত পানি ঝরতে শুরু করলো। কথা শেষ হওয়ার আগেই আফিয়া বেগম চোখে আগুন নিয়ে গর্জে উঠলেন। এক হাতে নাফিসাকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলেন, আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি কে সাবিহা। সাবিহার মুখ থমকে গেল। শিরিনা আবারও কেঁদে উঠলেন। আমার ছেলেকে ফাঁসাচ্ছে ওই মেয়েই দোষী, সব ওর জন্যই হয়েছে। শব্দগুলো পরিবেশ আরো ভারী করে তুলল। সাইমন এতক্ষণ দাঁতে দাঁত চেপে সবার কথা শুনছিল। হঠাৎ নিজের রাগ আর থামাতে পারল না। বজ্রের মতো গর্জন দিয়ে বিশাল কাচের ডাইনিং টেবিলটা দুই হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। ধাম শব্দে টেবিল চূর্ণ বিচূর্ণ হয়ে কাচের টুকরোগুলো ছড়িয়ে গেল চারপাশে। আতঙ্কে সবাই একসাথে চিৎকার করে উঠল। শব্দের অভিঘাতে অতিথিরা যেন কান চেপে ধরল। সাবিহা খালেদ টেবিলের কাছেই দাঁড়িয়ে ছিল। কাচের বড় বড় টুকরোগুলো তার পায়ের কাছে এসে পড়তেই সে ভয়ে লাফিয়ে উঠল। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সবার। সাইমন বজ্র কণ্ঠে বলে উঠল, আর একটা বাজে কথা বললেই আমি শপথ করে বলছি তুমি আমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখবে। তার কণ্ঠে এমন ঠান্ডা হুমকি ছিল যে পুরো হল ঘর বাতাস জমে গেল। কেউ সাহস পেল না আর কিছু বলার। তারপর সে তীক্ষ্ণ চোখে তাকালো নাফিসার দিকে। গলা চিরে বেরিয়ে এলো ধমক, ওপরে যাও এখনই। শব্দটা বজ্রপাতের মতো আঘাত করলো নাফিসার বুকে। সে চমকে উঠল, চোখ ভিজে উঠল। কাঁপতে কাঁপতে আফিয়াকে ছেড়ে দৌড়ে গেল সিঁড়ির দিকে। রুহি, রিশা, জারিন, আফিয়া বেগম, ইমা বেগম আর বিলকিস আরা ছুটে গেল তার পেছনে। সিঁড়ি বেয়ে ওঠার শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে উঠল। হল ঘরে রয়ে গেল শুধু ভাঙা কাচের গর্জন, রক্তের গন্ধ আর দম বন্ধ করা উত্তেজনা। তাহমিদ ইকবাল এতক্ষণ সবকিছু চুপচাপ দাঁড়িয়ে ছিলেন, চোখে দৃঢ়তা, মুখে শীতলতা। সবাই অবিশ্বাস আর উত্তেজনায় চুপচাপ। অবশেষে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে সাইমনের কাঁধে শক্ত হাতে হাত রাখলেন। শান্ত হও আমার ছেলে, তিনি বললেন, কণ্ঠে স্থিরতা।
কিন্তু চোখে সম্পূর্ণ সাহস ও বোঝাপড়া। তারপর তিনি চারপাশের দিকে তাকালেন, সবাই তাকিয়ে আছে। নিঃশ্বাস থমকে গেছে। সে শান্ত কণ্ঠে বলেন, আমি মনে করি এই বিষয়টি পরিবারের মধ্যে সমাধান করা উচিত। বাকি সব কাজ আইন অনুসারে যথাযথ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হবে। অতিথিরা একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো। চোখে অদ্ভুত অস্থিরতা, কিছুটা লজ্জা, কিছুটা অবাক ভাব। মুহূর্তেই পরিবেশ শান্ত হলেও ভারী হয়ে গেছে। মাহবুব রাশিদ ধীরে ধীরে ধ্যান দিয়ে সবার দিকে তাকালেন। তার কণ্ঠে মৃদু শান্ত স্বর, কিন্তু প্রত্যেক কথায় শোভা পাচ্ছিল শক্তি। মাফ করবেন, আমরা কেউই বুঝিনি এমন পরিস্থিতি তৈরি হবে। আজকে কোনো এঙ্গেজমেন্ট সম্ভব নয়। আপনাদের কাছে আমরা আবারও অসংখ্য দুঃখিত। আশা করি সবাই আমাদের ভুল বুঝবেন না। মঈন রাশিদ আর সাইফান অতিথিদের সাথে কথা বলল। একে একে অতিথিরা চলে যেতে লাগলো। পরিবেশ এখন কিছুটা শান্ত, তবে নিঃশ্বাসে এখনো উত্তেজনার ছাপ। হল ঘরে রয়ে গেল কেবল এহসান করিমের পরিবার আর তাহমিদ ইকবাল, রাজীব ও রাশিদের ঘরের সদস্যরা। তাহমিদ ইকবাল রাজীবের দিকে তাকিয়ে বললেন, রাজীব দূরত্বে অ্যাম্বু- রাজীব দ্রুত দ্রুততার সাথে অ্যাম্বুলেন্স ডাকো, বাকি কাজ আইন অনুযায়ী হবে। এহসান করিম রেগে গর্জে উঠলেন, চোখ লাল হয়ে, মুখে উত্তেজনা। কি হচ্ছে? বিনা কারণে আমার ছেলেকে মারার পর রেপের দোষ দিয়ে এখন জেলে নিয়ে যাওয়া? আমি সবকিছু নিজে দেখব, কাউকে ছাড়বো না। মাহবুব, যা করলি ভালো করলি না। বন্ধু বলে ছাড়বো না। এই অপমান সুদে আসলে আমি পূরণ করব। মাহবুব রাশিদ মৃদু মুচকি হাসি মুখে রেখে, এহসান, তুই ভালো করে জানিস আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। এত বছরের রাজনীতির ক্যারিয়ারে নিজের দলটাকে টিকিয়ে রেখেছি। ন্যায়ের দিকে আমার বিশ্বাস সবসময় অটল। রাজনীতি মানে জঘন্য কিছু করা নয়, সেটা নিজেকে সবসময় অন্যায়ের দিক থেকে দূরে থাকার চেষ্টা করেছি। তুই আমাকে ধমকাচ্ছিস, মনে রাখিস কাকে ধমকাচ্ছিস সেটা মাথায় রেখেই কথা বলবি। এহসান ততক্ষণে আরো তেতে উঠল, কণ্ঠে ঝাঁঝালো, আমার ছেলের সাথে তোদের বাড়ির মেয়ের বিয়ে আমিই ভেঙে দিলাম, এখন এই মুহূর্তে। মাহবুব রাশিদ হেসে বললেন শব্দ করে, তুই ভাঙবি কি? অনেক আগেই সব শেষ করে দিয়েছি। তুই ভাঙবি কি? অনেক আগেই সব শেষ করে দিয়েছি। তুই বললেও কি আর না বললেই বা কি? গেট আউট। এই বাড়ির সীমানায় যেন আর কাউকে তোদের না দেখি। রাজীব ফোনটা নিয়ে অ্যাম্বুলেন্সকে ডাকলো। তার টিম এসে রিয়াদকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য ব্যবস্থা করলো। করিম পরিবারের বাকি সদস্যরাও রিয়াদের দিকে এগোতে লাগলো। যাওয়ার আগে এহসান করিম এবার দৃঢ়ভাবে শাসালেন, দেখে নেব, কাউকে ছাড়বো না। সাইমান এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহমিদ ইকবাল ধীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। তোমার উপরে আমি চিরকাল প্রাউডে ছিলাম, মাই বয়। তারপর আবারও বললেন, যাই হোক, ভেবেচিন্তে কাজ করো, মাথা ঠান্ডা রাখো, কয়দিন ছুটি নাও, আমরা এখন আসি। মাহবুব রাশেদ এবং মঈন রাশিদের কাছ থেকে বিদায় নিয়ে তাহমিদ ইকবাল ও রাজীব ধীরে ধীরে চলে গেলেন। হল ঘরের বাতাস এখন শান্ত, কেবল নিঃশ্বাসের চাপ, ভাঙা কাচের শব্দের স্মৃতি এবং এক দীর্ঘ মুহূর্তের উত্তেজনা এখনো ধীরে ধীরে কমছে। চারপাশে অবশিষ্ট সবাই একত্র হয়ে দাঁড়িয়েছে, চোখে অস্থিরতা, হৃদয়ে চিন্তা, কিন্তু একরকম শান্তি এসেছে, অন্তত ততক্ষণ। হল ঘরে ভারী পরিবেশ এখনো পুরোপুরি কাটেনি। ভাঙা কাচের টুকরো, রক্তের গন্ধ, সবার চোখে আতঙ্ক আর রাগের ছাপ এখনো স্পষ্ট। উত্তেজনায় জমাট বাঁধা বাতাস, নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে। মাহবুব রাশিদ ধীরে ধীরে দাঁড়িয়ে চারপাশে একবার তাকালেন। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে শান্ত অথচ কৃতিত্বময় সুর। মঈন, পরিবারে কেউ বাইরে যাওয়ার আগে অবশ্যই যেন কারোর সাথে করে নিয়ে বের হয়। আমি এহসানকে যতটুকু চিনি, সে চুপ করে বসে থাকবে না, তাই আগে থেকেই সেফটি নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। কথাগুলো নিস্তব্ধ হল ঘরে গম্ভীর প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। মঈন রাশিদ এক পা এগিয়ে এসে মাথা নাড়ালো।
কণ্ঠে দৃঢ়তা আর এক ধরনের সতর্কতা ভেসে উঠল। জি ভাইয়া, আমি খেয়াল রাখবো। এই বিষয়টা আমার নজরে থাকবে। চারিদিকের সুরক্ষাও আমি বাড়িয়ে দেব। কথাটা শেষ করেই সে চোখ ঘুরিয়ে সাইমনের দিকে তাকালো। মাহবুবও ততক্ষণ ওর দিকে কঠোর দৃষ্টিতে চেয়ে আছেন। আর তোমার আদরের ভাইপোকে বলে দাও মাথা ঠান্ডা করে কাজ করতে। এই ধরনের পরিস্থিতিতে তার সাথে রাগ করা যায় না। মাহবুবের গম্ভীর দৃষ্টি সাইমনের চোখে গিয়ে আটকালো, কিন্তু সাইমন তখনও চুপ করে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ভারী। ঠোঁটের কোণায় লালচে দাগ শুকিয়ে গেছে। তার চোখে ছিল নিঃশব্দ আগুন, অথচ ঠোঁট থেকে একটি শব্দও বেরোলো না। মঈন রাশিদ তাকালো একবার সাইমনের দিকে, একবার তার মাহবুবের দিকে। ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলল। দুইটাই তো এক। তারপর ধীরে ধীরে ঘুরে সাইফানের দিকে তাকিয়ে বলল মাহবুব রাশিদ, সাইফান, বাকিটা সামলাও, আমি ওপরে যাচ্ছি। বলেই তিনি পায়ের ভারী শব্দ তুলতে তুলতে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলেন। সাইফান মাথা নেড়ে সম্মতি দিল, সাথে সাথেই রিদওয়ানকে নিয়ে স্টাফদের ডাকলো। সবকিছু পরিষ্কার করো। হলঘর একদম গোছানো চাই। ভাঙা কাঁচ, রক্তে ভিজে থাকা কার্পেট, উল্টে থাকা টেবিল, সব ঠিক করার জন্য স্টাফরা ছুটে এলো। ভাঙা গ্লাসের কট যেন শব্দ ঘরটা আবারও ভরে উঠল, কিন্তু তার ভেতরেও একটা অস্বস্তি যেন চেপে রইল। এদিকে সাবিহা খালেদ মুখ শক্ত করে দাঁড়িয়েছিলেন। অপমান আর ক্ষোভে তার শরীর কাঁপছে, চোখে অগ্নি, ঠোঁটে চাপা শ্বাস। পাশের হাত ধরে দাঁড়ানো রাইমার দিকে তাকিয়ে এক ঝটকায় বললেন, চলো। মেয়েকে সাথে নিয়েই তিনি রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। মনের ভেতরে আগুন জ্বলছে। আজকের এই অপমান শেষ দেখে ছাড়বো আমি। সামান্য এক দুই পয়সার মেয়ের জন্য সবার সামনে আমার কথা শুনতে হলো। না, এভাবে ছেড়ে দেব না। ওইদিকে মঈন রাশিদ এগিয়ে এলো সাইমনের দিকে, নিঃশব্দে ওর ঘাড়ে হাত রাখলো। কণ্ঠে ছিল দৃঢ় আশ্বাস, এক ধরনের স্নেহ মাখা শক্তি। ওপরে যা, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দ্বিতীয়বার ভাববে ও কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে। এটা পাওনা ছিল। আমি সবসময় তোর সাথে আছি। অনেক ধকল গেছে, এখন ওপরে গিয়ে রেস্ট নে। কথাগুলো শুনে সাইমন চোখ তুলে মইনের দিকে তাকালো। চোখে এখনো লাল আগুন জ্বলছে, কিন্তু ভেতরে একটা অদৃশ্য স্বস্তি যেন কাজ করলো। ধীরে ধীরে মাথা নাড়ালো, কিছু না বলে ভারী পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গেল। হল ঘরে ছড়িয়ে থাকা উত্তেজনার আবহ ধীরে ধীরে ফিকে হতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা আবির অবশেষে গভীরভাবে শ্বাস ফেলল। বুকের ভেতর কেঁপে উঠছিল এতক্ষণ। যাক, নাফিসাকে ঠিক সময় দা ভাই বাঁচিয়ে নিয়েছে, না হলে যে কি হতো ভাবতেই বুক হিম হয়ে আসছে। তার দৃষ্টি অজান্তেই সিঁড়ির দিকে চলে গেল। ভেতরে যেন একটা কৃতজ্ঞতা, ভয় আর স্বস্তির মিশ্রণ একসাথে ভেসে উঠল। চারিদিকে আবারও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু বাতাসে এখনো ভারী টান টান উত্তেজনার ছাপ লেগে রইল। রাতের নিস্তব্ধতা ঘিরে ফেলেছে পুরো বাড়িটাকে। ভারী পরিবেশে যেন প্রতিটি নিঃশ্বাসও স্পষ্ট শোনা যাচ্ছে। নাফিসার রুমে এখন কেবল একটাই শব্দ, নাফিসার হাহাকার মেশানো মৃদু কান্না আর আফিয়া বেগমের সান্ত্বনা মাখা গলায় ফিসফিসানি। বিছানায় মাথার কাছে বসে আছেন আফিয়া বেগম, বুকের ভেতর শক্ত করে চেপে ধরে রেখেছেন নাফিসাকে। তার চোখ ভিজে গেছে, নাক দিয়ে আসছে টানা শব্দ। বুকের ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছে প্রতিটি ধমকে। পাশেই বসে আছেন বিলকিসারা, হাত বুলিয়ে দিচ্ছেন নাফিসার পিঠে, শান্ত করার চেষ্টা করছেন। চারপাশে গিয়ে দাঁড়িয়ে আছে পরিবারের বাকিরা। রিশা ঠোঁট কামড়ে নিঃশব্দে চোখ মুছছে। জারিন কপালে হাত চেপে রেখেছে, বুকের ভেতরটা ধকধক করছে। ইমা বেগম এক পাশে দাঁড়িয়ে আছে, চোখে এক রাশ দুঃখ জমে আছে। রুহি ঠোঁটে হাত চেপে চুপ করে আছে, যেন ভয় পেয়ে গেছে। রোশনা বাচ্চাদেরকে রেখে এসে এখানে দাঁড়িয়েছে। সব ঘটনা শোনার পর ভীষণ খারাপ লাগা কাজ করছে ওর ভেতর। ঘরের বাতাস ভারী, আলো জ্বলছে মৃদু, জানালার পর্দা নড়ছে না। সবকিছু থমথমে, শুধু কান্নার শব্দই কানে বিচ্ছে। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো সাইমান।
ভারী পদক্ষেপে এগিয়ে এসে এক দৃষ্টিতে ভেতরের দৃশ্যটা দেখল। নাফিসা এখনো সেই একই শাড়ি পরে কাঁদছে। এক মুহূর্তের জন্য চোখে আগুন জ্বলে উঠল সাইমনের। শিরায় শিরায় যেন আবারও ক্রোধ ছুটে গেল। হঠাৎ গম্ভীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে উঠল, ওকে একা ছেড়ে দাও, সবাই নিজের রুমে যাও। তার কণ্ঠস্বর যেন বিদ্যুতের মতো কেটে গেল ঘরের ভেতর দিয়ে। সবাই চমকে তাকালো দরজার দিকে। সাইমনের চোখে এমন দৃঢ়তা যেন কেউ সাহস পেল না কিছু বলার। একটু নীরবতা ভাঙল রোশনা। সে এগিয়ে এসে সাইমনের দিকে তাকিয়ে ধীর গলায় সবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, ওকে এবার একা রেস্ট নিতে দাও, সবাই বের হওয়াই ভালো। কথাগুলো যেন অনুমোদন মিলে গেল। একে একে সবাই মাথা নাড়ালো। বিলকিস আরা উঠে দাঁড়ালেন, রিশার চোখে হাত বুলিয়ে বাইরে গেলেন জারিনের হাত ধরে। রুহিও নিঃশব্দে বেরিয়ে গেল। ইমা বেগম শেষবারের মতো নাফিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না চাপতে চাপতে বেরিয়ে এলেন। শুধু তো থেকে গেল আফিয়া বেগম আর রোশনা। তিনি বুকের ভেতর থেকে নাফিসার মাথাটা আলগোছে তুললেন, দুই হাতে ওর গাল মুছে দিলেন। এখনো ভিজে চোখে স্নেহ ভেসে আছে। কপালে নরম একটা চুমু খেলেন। মামুনি, আর হবে না। আমার মেয়ের দিকে আর কেউ হাত দিতে পারবে না। কোনো কিছু হলে আগে আমার কাছে বলবি, ঠিক আছে? নাফিসা চোখ ভিজে মাথা নাড়ালো। আফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, ফ্রেশ হয়ে নে, তারপর ঘুম দে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি, এগুলো নিয়ে আর ভাববি না। আমার মেয়ে অনেক স্ট্রং। মুখে দৃঢ়তার কথা বললেও তার চোখে ভেসে উঠছিল ব্যথা আর আতঙ্ক। শেষবারের মতো নাফিসাকে বুক ভরে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রোশনাও তার সাথে বেরিয়ে এলো। দরজা ধীরে ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো। ঘরে এখন আর কেউ নেই। নিস্তব্ধতা আরো ঘনীভূত হয়ে উঠল। কিন্তু হঠাৎই আবার এক ভারী শব্দে কেঁপে উঠল ঘর জুড়ে। ধাপ। সাইমন ভেতরে ঢুকে দরজাটা জোরে বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দটা যেন হৃৎপিণ্ডে বাজলো নাফিসার। সে কেঁপে উঠল, চমকে চোখ বড় বড় করে তাকালো। সাইমন ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দটা যেন হৃৎপিণ্ডে গিয়ে বাজলো নাফিসার। সে কেঁপে উঠল, চমকে চোখ বড় বড় করে তাকালো সামনে। সাইমন দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এক দৃষ্টিতে গেঁথে আছে নাফিসার মুখে। ঘরের ভেতরে এখন কেবলই দুজন, আর বাতাসে ছড়িয়ে আছে অদ্ভুত এক টান টান উত্তেজনা। সাইমনের পদক্ষেপ যেন অগ্নির মতো গরম। প্রতিটি কদম ঘরের বাতাস ভারী করে তুলেছে। চোখে ছিল এক দৃষ্টির দৃষ্টি, অচেনা, প্রচণ্ড তীব্র। হঠাৎই সে এক ঝটকা দিয়ে নাফিসাকে কোলে তুলে নিল। অপ্রস্তুত নাফিসার ঠোঁটের থেকে চাপা একটা আহাকার বেরিয়ে এলো। ওর দুই হাত অবচেতনেই সাইমনের গলা আঁকড়ে ধরল। পড়ে যাওয়ার ভয়ে বুকের ভেতর দ্রুত ওঠানামা করতে লাগলো। সাইমন একটিও কথা না বলে শক্ত বাহুতে ওকে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। পায়ের শব্দ প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। দরজা ঠেলে ভেতরে ঢুকেই ধুপ করে বন্ধ করে দিল। সেকেন্ড খানেকের পরেই শাওয়ারের ঝরঝর শব্দ মিলিয়ে গেল সেই নিস্তব্ধতার মধ্যে। ঠান্ডা পানি সোজা নেমে এলো দুজনের ওপর। এক মুহূর্তেই চুল, গাল, কাঁধ, কাপড় সব ভিজে গেল। নাফিসার শরীরে প্রথম ফোঁটাগুলো পড়তেই কাঁপুনি বয়ে গেল। ওর চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট ফাঁক হয়ে গেল নিঃশব্দে। ভেজা চুল গাল বেয়ে নেমে এলো। পানির ফোঁটাগুলো মিশে গিয়ে যেন ওর চোখের অশ্রুকেও ঢেকে দিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির পরবর্তী অংশ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এটি গল্পের নবম অংশ। গল্পটির নাম হচ্ছে চোদ্দের চিঠি, লিখেছে আরোরা চৌধুরী আরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।